আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবায়েদ হাসান খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আমি গত 13 তারিখে 13ই জানুয়ারি রাত 2টার সময়, 2টা থেকে আড়াইটার মধ্যে বরিশাল হাইওয়ে টেকেরহাটের রাহাজৈন নামে একটা জায়গা আছে। ওখানে লায়ন্স হসপিটাল একটা হসপিটাল আছে লায়ন্স নামে। হসপিটালের গেটে সামনেই হাইওয়েতে বড় ধরনের একটা সড়ক দুর্ঘটনা করায় আমি দীর্ঘদিন বিছানায় পড়ে আছি। তো আজকে আপনাদের একটু আপডেট জানাচ্ছি, যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা আমাকে ফোনে পান না, এরপর আমাদের অফিসটাও বন্ধ আছে। তো সময় মানুষের সবসময় খারাপ যায় না, সবসময় ভালো যায় না, এটা পৃথিবীর নিয়ম। প্রচণ্ড অথবা সীমাহীন কষ্টের, বিপদের এবং যেটাকে বলা হয় অসময়ের দিন আমরা পার করতেছি। আমি যখন অক্টোবরে চট্টগ্রাম গেলাম শীতের জন্য, শীতের গাইডে মাল দেওয়ার জন্য, তার আগে আমাদের ফ্যাক্টরি, হেড অফিস সব কিছু ফুল রানিং করে রেখে সুন্দরভাবে সব দায়িত্ব বুঝায় চট্টগ্রাম গেলাম। বাট ওখানে যাওয়াটাই কাল হয়ে গেল। যে ওখানে যেমন আমাদের এবছর ব্যবসা খুবই খারাপ ছিল, মালের দাম অনেক বেশি, আবার কোয়ালিটিও অনেক বেশি ভালো যে আসতেছে তা না। সিজনের শুরুতে কিছু ভালো মাল দিতে পেরেছি, সবাই সুনাম করেছে। আবার একদম লাস্টের যে চালান, সে চালানে মালগুলো অনেক বেশি ভালো পড়ে নাই, যেটা কাস্টমারের কমপ্লেন। 3 থেকে 4 জন মানুষ কমপ্লেন করেছে। আবার চট্টগ্রামে আমাদের কাজ করতে মিনিমাম 2 থেকে 3 জন মানুষ দরকার হয়, যেটা আমি পুরো একাটা করার চেষ্টা করেছি। তো একা যেটুকুন পারা যায় সেটুকুন করেছি। 3 জন থাকলে যে কাজটা অনেক বেশি করা যায়, অনেক আনন্দের সাথে করা যায়। বাট এবছর একা মানুষ, আমি এত কিছু পেরে উঠি নাই। তো আমরা অল্প কিছু মাল দিয়েছি, খুবই অল্প সংখ্যক, এবং শুধু লাস্টের চালান বাদ দিয়ে বাকি গাইডগুলো ভালো গিয়েছে, সবাই সুনাম করেছে। তো আজকে হলো আজকে হলো সানডে, রবিবার, 26 তারিখ, 26শে জানুয়ারি। তো আমি 13 তারিখ প্রচণ্ড বাজে রোড অ্যাক্সিডেন্ট করেছি। কারণ ওই দিন আমি ঢাকাতে এসেছিলাম, যেহেতু ফ্যাক্টরিতে আমি না থাকে, এরা নিজেরা তর্ক, তারপরে নিজেরা জিদাজুদি এগুলো করে চাকরি বাকরি ছেড়ে সবাই চলে গেছে, যেটা আমার চট্টগ্রামের থেকে কন্ট্রোল করা সম্ভব হয় নাই। তো ওয়ার্কার ফাংশনটা অনেক কঠিন ফাংশন, মানুষ নিয়ে কাজ করা, মানুষ পরিচালনা করা। তো এইভাবে ক্ষতিগ্রস্ত নিজেরা করবে, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তাৎক্ষণিকভাবে অথবা ক্ষতিগ্রস্ত হওয়ার আগে তাৎক্ষণিকভাবে কেউ যদি জানায় যে এরকম একটা ক্ষয়ক্ষতি হতে যাচ্ছে, তাহলেও সেখানে কিছু কাজ করা যায়। বাট এরা নিজেরা ঝামেলা করে, নিজেরা এগুলোকে হাইড করে, যে যার মতো করে কাজকাম ফেলে রেখে বাড়ি ঘরে চলে গেছে, অর্থাৎ কোম্পানিটাকে বসায় দিয়ে গেছে। কিন্তু কোম্পানিটা যখন চলতো তখন কিন্তু সবাই 2 টাকা কামাই করতে পারছে। তো নিজের ভালো পাগলও বুঝে, বাট বাঙালি বুঝে না, এটি হচ্ছে সমস্যা। তো এখন হয়তোবা আবার ডাবল পরিশ্রম করতে হবে। অনেকগুলো ওয়ার্ড আরও আটকে আছে, সেগুলো ছাড়ানোর ব্যবস্থা করতে হবে।
কোম্পানিতেও বেশ কিছু পাওনাদার তৈরি হয়েছে, তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাট এপাশে আমি 13 তারিখে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরে আমার হিউজ পরিমাণ অ্যাবডোমিনাল প্রবলেম চলতেছিল, ব্লিডিং যাচ্ছিল, তো ওটা বন্ধ হয়েছে। কোমরে প্রচণ্ড ব্যথা, দুইটা হাঁটুতে, হাঁটুর যে বাটিগুলা বলি আমরা, বাটিগুলা ক্ষতিগ্রস্ত। এরপর আমার হাতের এই আঙ্গুলের উপরের অংশগুলো ক্ষতিগ্রস্ত। ইভেন এখানে এখন একটা হাড্ডি আছে এই জায়গাটায় ঝুলে আছে, এটা সম্ভবত আজকে অপারেশন করে বের করবে। তো আজকে 26শে জানুয়ারি। ডক্টররা যেভাবে ব্যান্ডেজ করে দেয় তাতে হাতের দাহ উঠে যায়, যন্ত্রণা উঠে যায়, ওটা সহ্য করা যায় না। আমি নিজে মাতব্বরি করেই ব্যান্ডেজ ট্যান্ডেজ একটু খুলি, তারপরে নিজের মতো করে একটু ড্রেসিং করি। এটা এখন আপনার স্টিচটা কাটা হয় নাই, তো আজকে স্টিচটা কাটবে। তো এবং এই আঙ্গুলগুলা যেভাবে আমি নাড়াতে পারি অথবা যা পারি, এই আঙ্গুলটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত ফ্র্যাকচারের কারণে আমি এটুকুন শুধু নাড়াতে পারি, আর কোনো সেন্স অথবা বল সেভাবে আমি পাই না। এই আঙ্গুলগুলো তো কোনো শক্তি পাই না, জাস্ট একটু নাড়াচাড়া করতে পারি, বাট কোনো কিছু ধরতে পারি না এখনও। এবং 2-3 মিনিট ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করলেই শরীর কাঁপুনি হয়, কারণ হিউজ পরিমাণ ডায়াবেটিক্স, প্রেশারের প্রবলেম আছে আমাদের যাদের, যে ডায়াবেটিক্সের কারণে নখ ভেঙে ভেঙে ক্ষয় হয়ে যাচ্ছে হাতের পায়ের। এই অ্যাক্সিডেন্টে অনেকগুলা দাঁতের পুডিং টুডিং এগুলো সব ভেঙে ঝুরে পড়ে গেছে। একাদিন আসলে ক্যামেরার সামনে আসার মতো সিচুয়েশান, মানসিকতা কোনো কিছুই ছিল না। তো যেহেতু দীর্ঘদিন আমি একটু বেডেই পড়ে আছি এবং আমার অফিসে এখন শুধুমাত্র একটা ছেলে আছে, টোটাল অফিসের কার্যক্রম বন্ধ হয়ে একটা মাত্র ছেলে আছে, সাকিব। তো সাকিবেরও বোনের বাচ্চা হলো, তো সেটা নিয়ে, সে একমাত্র ভাই, তো সেও পারিবারিকভাবে ব্যস্ত ছিল। তো আমি তাকে বললাম যে আপনি পরিবারকে সময় দেন, আমি একটু সুস্থ হয়ে উঠি, এরপর ইনশাল্লাহ আমরা অফিস খুলে আবার, খুব বেশি সময় লাগবে না হয়তোবা, বাট পরিশ্রমটা ডাবল করতে হবে, ইনশাল্লাহ আবার ভালো দিন আসবে। কারণ খারাপ দিন মানুষের আজীবন থাকে না, খারাপ দিন দীর্ঘ সময় থাকে না, তবে খারাপ দিন মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, অনেক আপনজনের রূপ দেখায়, অনেক দূরের মানুষকে আপন করে, আর এটার নাম হচ্ছে খারাপ দিন। আর বিপদ যখন আসে তখন চারপাশ দিয়ে আসে, এবং সব থেকে মানুষ বেশি শিক্ষা পায় আপনজনের কাছ থেকে, আপনজনের কাছ থেকে সবচেয়ে বেশি শিক্ষা পায় যে আপনজন শব্দের অর্থটা কি। তো যেহেতু আমরা দীর্ঘদিন কোনো কার্যক্রমের মধ্যে নাই, প্রায় মাসখানেকের মতো, এমনি দেশে 7-8 মাসে অনেক গার্মেন্টস ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দেশের বাইরে চলে গেছে, ব্যবসা বন্ধ করে অন্য ব্যবসায় নামছে, এবং দিন যত যাচ্ছে গার্মেন্টসে তত ধস নামতেছে। লোকাল কিছু কারখানা লোকাল বাংলা মাল বানায় বানায় টিকে আছে, তাও এই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ওয়ার্কারদের দিয়ে, যেটা আমাদের এখানে হয় না। তো আমরা যেখানে একটা বাচ্চা ওয়ার্কারের বেতন 8,000-9,000 টাকায়, সেখানে আমরা স্যাম্পল ম্যান 25,000-30,000 টাকা বেতন দিয়ে স্যাম্পল ম্যান দিয়ে কাজ করাচ্ছিলাম আপনাদের, এবং আপনারা সবাই মহাখুশি ছিলেন। এবং স্যাম্পল ম্যান দিয়ে মাল বানালে অবশ্যই মাল বানাতে দেরি হবে, কারণ এটা টেইলারিংয়ের মতো করে আস্তে আস্তে করে হয়, এটা কোনো প্রসেস মেনটেন করে হয় না। তো আমরা অল্প অল্প অর্ডার নিচ্ছিলাম আপনাদের, এবং স্যাম্পল ম্যান দিয়ে কাজ করে দিচ্ছিলাম। তো আপনারা মহাখুশি ছিলেন, শুধু অসন্তুষ্ট ছিলেন যেটা 20 দিন লাগার কথা সেটা 30 দিন লাগতেছিল, বাট মাল পাওয়ার পরে আপনারা মহাখুশি যে মালের কোয়ালিটি নিয়ে। আর এই পজিশনে গত অক্টোবর নভেম্বর পর্যন্ত, নভেম্বরের শুরু পর্যন্ত এভাবেই কাজ চলতেছিল। তারপরেই কোম্পানিতে আমি না থাকায় ধস নামলো, আর এই একটা মাস তো পুরো বসে আছি। আর দেশের গার্মেন্টসের যে অবস্থা, তাতে লোকাল কাজ করতে গেলে লোকাল ওয়ার্কার
নিয়ে তারপরে কাজ করতে হবে, যেটা আসলে আমাদের এই ফ্যাক্টরিতে আমরা করি না। তো আপনারা দোয়া করবেন যেন আমরা একটু ঘুরে দাঁড়াতে পারি, সহযোগিতা করবেন, সহমর্মিতা দেখাবেন। অনেকের কাছে আমরা টাকা পাই, বাট বিপদের দিনেও আমরা চার আনা পয়সা সেখানে উপকার পাই নাই, অথবা সাহায্য সহযোগিতা পাই নাই, এটাই বাস্তব। তো আমরা কিছু পাওনা টাকা পেলে অথবা কোনো জায়গা থেকে কোনো টাকা ম্যানেজ করতে পারলে, যেটুকুন মার্কেটে আমরা দেনাগ্রস্ত হয়ে আছি, আল্লাহ যদি বাঁচায় রাখি ইনশাল্লাহ আমরা সব শোধ করে দেব। কারণ টাকা পয়সা, চার আনা পয়সা মেরে খাইছে খানস গ্লোবাল। এই 4 বছরে কেউ অন্তত এই কথাটা বলতে পারবে না, কেউ অন্তত এই কথাটা বলতে পারবে না। বাট খানস গ্লোবাল সময় মতো মাল দিতে পারতেছে না, অথবা সময় মতো টাকা দিতে পারতেছে না, ফেরত দিতে পারতেছে না। এইটা সবাই অথবা অনেকেই বলতে পারবে, সবাই ঠিক বলবো না, অনেকেই বলতে পারবে। সবাই বলতে এখনের যাদের 4-5 জনের এই যে প্রবলেমটা আছে, ইনারা সবাই বলতে পারবে। তো আপনারা লক্ষ্য করেছেন বোধহয় 13 তারিখে আমি সকালবেলা যখন ভাঙ্গাতে ছিলাম, তখনও ভিডিও করে কয়েকজনের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিছি। কারণ আমাদের খানস গ্লোবাল খুব স্বচ্ছ একটা ব্যবসায়ী কোম্পানি, স্বচ্ছতা। এখন আমার কোনটা অভাব অথবা কোনটা প্রবলেম, সেটা আমি যদি মানুষকে মন খুলে বলি, মানুষ কোন একটা বিপদে পড়লে সেটা লুকায় এবং ব্যক্তিগতভাবে আড়ালে অন্ধকারে যে হাত পাও ধরে সেটার জন্য ক্ষমা চায় অথবা সেটার জন্য কাজ করে। আর আমাদের খানস গ্লোবাল এরকম না, অথবা আমি জুবেদ ভাই টাইপের মানুষ না। আমি সারা বিশ্বের মানুষকে বলে দিই যে আমার কারণে উনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা আমি উনার কাছে লজ্জিত, অথবা উনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। দ্যাটস ইট। যেন ওইটা থেকে আমিও অন্তত শিখতে পারি যে, এবং আমার মধ্যে যেন লজ্জাবোধ তৈরি হয় যে আমাকে আরও বেশি পরিশ্রম করে এটাকে ওভারকাম করতে হবে। আর আমি অসুস্থ থাকা অবস্থায়ও হয়তোবা সামান্য কিছু প্রোডাকশান করা সম্ভব হতো, বাট কী কারণে হলো না। যেমন রাজশাহীতে আমাদের একজন ভাই আছেন, শফিক ভাই। তো ওনার বোধহয় 300 পিসের একটা খুব কমপ্লেক্স একটা প্যান্টের অর্ডার। ওনার ফেব্রিক্স আসছে, সুতা আসছে, তারপরে মাল কাটিংও হয়ে গেছে, ইলাস্টিক থেকে শুরু করে যা যা লাগবে, বাটন জিপার সব চলে আসছে। যা যা লাগবে সব কিছু কাটিং টাটিং হয়ে পার্ট বাই পার্ট মার্কিং হয়ে ফ্যাক্টরিতে পড়ে আছে। তো আমি না থাকায়, এবং আমি থাকলেও আসলে এটা একটু টাফ, যে 300 পিস প্যান্টের শুধু সেলাইয়ের কাজ এটা কেউ করতে চায় না। মানুষ 2000 পিসের নিচে কেউ কাজ করতে চায় না। আমরা শর্ট কোয়ান্টিটি করি বলেই আপনারা আমাদের কাছে আসার সুযোগ পান। আমরা ছাড়া এই কোয়ালিটির কাজ বাংলাদেশে কেউ আপনাকে করে দিবে কিনা সন্দেহ। নিজের আত্মীয় স্বজনের মধ্যেও আপনি করতে পারবেন না অনেক সময়। তো এত শর্ট কোয়ান্টিটিতে এত কম প্রাইসে এত এক্সেলেন্ট কোয়ালিটি আমরা দেই, যেটা আসলে মার্কেটে ম্যাচ করা খুব টাফ। তো যখন সব কিছু চলে এসে 2-3 মাস ধরে সব কিছু পড়ে আছে, বাট কোনো সমাধান হচ্ছে না, কারণ এখানে ওয়ার্কারগুলো গ্যাঞ্জাম ফ্যাসাদ করে বের হয়ে চলে গেছে। আর বাইরের কোনো ফ্যাক্টরি এত শর্ট কোয়ান্টিটির কাজ করবে না। ইভেন আমিও 2 দিন ধরে ওভার ফোনে একটু চেষ্টা করতেছিলাম, কারণ আমার ফোনগুলা আগে যেভাবে দ্রুত কাজ করা যেত, ফোনগুলা শায়েস্তাগঞ্জে চুরি হয়ে যাওয়ার পরের থেকে আমার ফোনগুলো অ্যাবনর্মাল হয়ে গেছে, যে আমি কাউকে কোনো কিছুতে খুঁজে পাচ্ছি না এবং কাজ করতে প্রচণ্ড বাধাগ্রস্ত হচ্ছি। তো স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের সব কাজের জন্য, ভালোর জন্য, খারাপের জন্য আমরা সব প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করছি, এবং মানে প্রমাণিত আকারে, যুক্তিসঙ্গত আকারে আপনাদের দেখাচ্ছি যে ভাই আমরা একটু ক্ষতিগ্রস্ত আছি, আমাদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ইভেন আমরা কখন না খেয়ে থাকি সেটাও অনলাইনে আপনাদের বলে দিই। কারণ সবথেকে গুরুত্বপূর্ণ, আপনারা চিন্তা করতে পারেন যে জুবায়েদ ভাই এত কিছু জ্ঞান দেয়, এত বুদ্ধি দেয়, উনি নিজেই খারাপ অবস্থায় আছে। এটার যে মেইন যে কারণটা,
দুইটা কারণ। একটা হচ্ছে বাংলাদেশে সার্টিফিকেটধারী মানুষ আছে, বাট আস্থা করার মতো মানুষ নাই। আপনার পরিবারেই আপনি পাবেন না, টাকা দিয়েও পাবেন না। তো এই বাংলাদেশে ব্যবসায়ী হিসেবে টিকে থাকা খুব টাফ। কারণ আপনার যখন একটু স্লিপ করতে থাকবেন, অথবা একটু খারাপ সময় আসতে থাকবে, অথবা একটু কঠিন পরীক্ষা আসতে থাকবে, তখন আপনার ঘরের মানুষই আপনাকে ধ্বংস করে দিবে, বাইরের মানুষকে প্রয়োজন হবে না। এই কারণে বাংলাদেশে ব্যবসা করে টিকে থাকা খুব টাফ। নাম্বার টু, বাংলাদেশে গত 8 মাসেও যে সিচুয়েশন গেছে, তাতে গার্মেন্টসের অর্ডার, আমরা যে টাইপের অর্ডারগুলো মানুষের কাছ থেকে নেই অথবা করি, এই অর্ডারই আসার কোনো সুযোগ নেই। তো অর্ডার যদি না আসে, তো 8 মাসে আমাদের প্রায় 28 লক্ষ টাকার উপর আমরা দেনাগ্রস্ত। এরপর নাম্বার থ্রি, যে আপনাদের কোশ্চেন হতে পারে, জোয়াদ ভাই এতদিন ব্যবসা করছেন, কোনো ব্যাংক ব্যালেন্স ট্যালেন্স কোনো কিছু করতে পারেন নাই? না ভাই, পারি নাই। কারণ আপনাদের আমি বলছিলাম যে আমার টার্গেট 5 বছর মার্কেটে আমি মানুষকে সঠিক শিক্ষাটা দেব, জ্ঞানটা দিব। 5 বছর, তাতে আমার যদি 1-2 কোটি টাকা লসও যাবে। তা আপনারা সংবাদ নিয়ে দেখতে পারেন, আমি এই 5 বছরে টোটাল 10 বিঘার উপর জমি বিক্রি করছি, এবং এগুলো দিয়ে ব্যাকআপ দিয়ে 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 আমি মানুষকে শেখাই। তো যার কারণে দেখা যায় যে আমার ফ্যামিলি থেকে শুরু করে সবাই আমার পরে প্রচণ্ড অসন্তুষ্ট, যে তুমি বেচে বেচে মানুষকে শেখাও, মানুষকে ভালোবাসো, আর মানুষ এটাকে তো ব্যবসা করা বলে না। তো আমি খানস গ্লোবাল আপনাদের 1400 থেকে 1600 ভিডিও করে যেটা করেছি, সমাজে একটা ইন্টেলেকচুয়াল জাতি তৈরি করে দিছি, একটা আধুনিক একটা বাংলাদেশের একটা জেনারেশন তৈরি করে দিছি কাপড়ের ব্যবসার। এবং আমার ইচ্ছাই ছিল সেটা করার। আগে দেখবেন ইয়াং জেনারেশনরা অনলাইনে নষ্ট ভিডিও থেকে শুরু করে, গেম খেলা থেকে শুরু করে কত কিছু করে সময় নষ্ট করতো। আর এখন ফেসবুকের থেকে শুরু করে অনলাইনে দেখবেন কি পরিমাণ ইয়াং জেনারেশন কাপড়ের ব্যবসায় নামছে। পেজের অভাব নাই, এটা জুবায়ের ভাইয়ের কারণে। আগে নারী উদ্যোক্তা হতে যে কাপড় পারলে অনলাইনে এসে খুলে ফেলতো, কত মানুষের, কত নারীর ঘর পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আর এখন দেখবেন সর্বোচ্চ 5% এরকম উল্টাপাল্টা পেতে পারেন। ম্যাক্সিমাম নারী উদ্যোক্তাই চমৎকার সুন্দর শালীনতার সাথে ব্যবসা করতেছে, আরও 10 গুণ ব্যবসা করতেছে। আগে মানুষ স্টক লট নিয়ে ঝাঁপায় পড়তো, আর এখন মানুষ স্টক লটে ব্যবসা কমায় ফ্রেশ অর্ডার করে নিজস্ব ব্র্যান্ডে মাল তৈরি করার জন্য উদ্বুদ্ধ। আর এই টোটাল ফাউন্ডেশনটা, এবং আগে মানুষ যা মন চায় তাই কাপড় কিনতো, আর এখন মানুষ ব্র্যান্ডের শোরুমে যেও কোয়ালিটি অনুযায়ী দাম দিতে চায়। অর্থাৎ ওই টোকা এনে একটা মালের উপরে হ্যাংট্যাগ লাগায় দিয়ে এটা ব্র্যান্ড বলবেন, সেই সুযোগ বন্ধ। সমাজের অনেক মানুষ দেশে বিদেশে এটা সচেতনতা তৈরি হয়েছে। আর এইগুলো ছিল আমার সাকসেস। আর এর একটা টি শার্ট, সাপোজ এই সুতা কি, দাম কত, বানাতে কয় টাকা খরচ, কোথায় কি কি ঝামেলা, এটা কতদিন লাস্টিং করবে, কোথায় কি, সব কিছু বলে শিখায়, দাম দেখায়, এরপর একটা মাল বিক্রি করে কয় টাকা কামাই হয় সেটুকুন সবার আগে চিন্তা করবেন। আপনার চিন্তা থাকে একটা গেঞ্জি যদি আমি কথার কথা 200 টাকায় বানাইতে পারি, এটা 400 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? 200 টাকা লাভ হবে। অর্থাৎ 1 লাখ টাকা ইনভেস্ট করলে 1 লাখ টাকা ইনকাম হবে। আর জুবায়ের ভাই আপনাদের এগুলো সব শেখাইছে, মার্কেটে ঘুরে ঘুরে শেখাইছে, পকেটে হাজার হাজার টাকা এবং জীবনের সময় নষ্ট করছে, শেখায় এরপরে মালটা 200 টাকা বানানো সম্ভব, এরপরে 220 টাকা মালটা বানায় দিছে। আবার আপনার অর্ডার মাত্র 300 পিস। তা 300 পিস মালের জন্য যে পরিমাণ দৌড়াদৌড়ি করা লাগছে, তাতেই তো ল্যাপটপ সব শেষ, উল্টারও পকেটেতে টাকা বের হয়ে গেছে। তো জুবাইরদার ব্যাংক ব্যালেন্স কেমনে হবে? খানস গ্লোবালের কেমনে উন্নতি হবে? আমরা তো মার্কেটে ব্র্যান্ড অথবা কামাই করার জন্য নামিনি, আমি নামছি মানুষকে তৈরি করার জন্য, একটা জেনারেশনকে পরিবর্তন করার জন্য। যার কারণে আমরা
100 টাকারও যদি ডানে বামে এদিক ওদিক পড়ে যায়, তো তখন মাথা খারাপ হয়ে যায় যে টাকাটা আসবে কোত্থেকে। আপনারা 2 টাকা মাল কিনে 5 টাকায় বিক্রি করেও ব্যবসা বাঁচাইতে পারতেছেন না, সংসার বাঁচাইতে পারতেছেন না, নিজে 3 বেলা ঠিক মতো চলতে পারতেছেন না, একটু ডানে বামে হলেই মাথাটা খারাপ হয়ে যায়। আর আমরা সেখানে 200 টাকার একটা মাল যেটা বানাইতে খরচ হয়, তার পিছনে উল্টে যোগাযোগের খরচ যদি বাড়ায় দিই আপনার এই শর্ট কোয়ান্টিটির মাল আর এত রং ঢঙের জন্য, তো মালের তো আপনারা 200 টাকায় মাল বানায় 600 টাকায়, 500 টাকায়, 400 টাকায় বিক্রি করে 4 আনা পয়সা রাখতে পারতেছেন না, এবং অল টাইম টেনশানে অভাবে এটার মধ্যে আছেন। আর সেখানে আমরা এই 200 পিস মাল বানায় যে পরিমাণ গাড়ি ভাড়া যায়, হয় নরসিংদী যাওয়া লাগবে, হয় কোথায় যাওয়া লাগবে, আপনার নারায়ণগঞ্জে যাওয়া লাগবে একবারের জায়গায় 2 বার 3 বার, হয় কোনাবাড়ি যাওয়া লাগবে, মিরপুর যাওয়া লাগবে, এইটা লাগবে ওইটা লাগবে, অ্যাক্সেসরিজে 5 বার দৌড়াও, 2 জন 3 জন মানুষ খাটো। তো এই 2 জন 3 জন মানুষের খাটার প্রতিদিনের স্যালারিটাই যদি কাউন্ট করি, তা আপনি 300 পিসের অর্ডারে তো 10,000 টাকা ফাও বের হয়ে যায়। তো 10,000 টাকা কি 300 পিস মালে, যেখানে 200 টাকা খরচ, সেখানে 220 টাকা প্রাইস করে 10,000 টাকার মুখ দেখা যায়? যায় না। আর এই কারণেই আপনারা যে কোশ্চেনটা করেন যে জোয়েদ ভাই ব্যাংক ব্যালেন্স ট্যালেন্স কিছু করেন নাই, আজকে না আরও 1 মাস আগের আমার ব্যাংক ব্যালেন্স আপনারা দেখতে পারেন এবং আজকেও দেখতে পারেন। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে অথরিটি দিয়ে দিলাম। ব্যাংকে যাবেন, যে আমাকে একটা ফোন দিবেন, আমি ম্যানেজারের সাথে কথা বলা দিব। ভূমি ভূমি অফিসে যাবেন, যে আমার ফোনে কথা বলা দিবেন। আমার নাম এনআইডি তো সবাই জানেন, মোবাইল নাম্বার সবাই জানেন। ভূমি জরিপে জরিপ দিবেন যে আমার নামে কোনো জমি, কোনো ফ্ল্যাট, কোনো সম্পদ, কোনো ব্যাংক ব্যালেন্স বোধহয় সর্বোচ্চ 2,000 টাকা দেখতে পারেন, সর্বোচ্চ, যেটা অ্যাকাউন্টে না রাখলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। আর এটি হচ্ছে বাস্তব। তো বাইরে থেকে অনেকে অনেক কমেন্টস করেন, অনেকে অনেক মন্তব্য করেন, অনেকে অনেক কিছু নিজের মতো করে ভেবে নেন। এটা কখনো করতে হয় না। যখন একজন মানুষ নিজে থেকে সত্য কথা বলে, সুন্দর করে কথা বলে, যুক্তিসঙ্গত প্রমাণ সহ কথা বলে, তখন সেটার উপর আস্থা রাখতে হয়। আমার মূল উদ্দেশ্য ছিল আমি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যে $1 বিলিয়ন ঠকবাজি হয় প্রতি বছর, অত মানুষকে একটা ইন্টেলেকচুয়াল জায়গাতে নিয়ে আসি, একটা স্ট্যান্ডার্ড জায়গাতে নিয়ে আসি, যেন মানুষ সচেতন হতে পারে, মানুষ সুন্দর করে জেনে শুনে ব্যবসা করতে পারে এবং মানুষ ভালো থাকতে পারে। এবং আমার কাছে মনে হয় যে আমার যে টার্গেটটা ছিল আমাদের সমাজে, ইভেন প্রবাসীরা আমার ভিডিও দেখেন, এখানে অনেক বড় একটা চেঞ্জ আনার ইচ্ছা আমি আনতে পারছি। এখন যে গাছ লাগায় সে যদি গাছের ফল খাওয়ার চেষ্টা করে, তার মতো বোকা পৃথিবীতে কেউ নাই। আপনি গাছ লাগাবেন, পরবর্তী জেনারেশন ফল ভোগ করবে। এই মানসিকতা নিয়ে গাছ লাগাতে, গাছের যত্ন করতে হয়। আমি যে জেনারেশন তৈরি করে দিয়ে গেলাম, হয়তোবা আমি মৃত্যুর আগে হেরে মারা যাব, বাট আমি যা দিয়ে গেলাম সমাজকে, নিউ জেনারেশনকে, তারা এগুলো থেকে যদি কিছু অর্জন করতে পারে, তো তারা তাদের জীবনে ইনশাল্লাহ ভালো থাকবে। আর এটাই আমার মানসিক শান্তি। তো আপনারা সবাই দোয়া করবেন। অনেক গল্প করলাম। দেখেন, একটা নর্মাল একটা গল্প বলি। এই অ্যাক্সিডেন্টটা যেদিন আমি করলাম, রাত 2টা বাজে, লায়ন্স চক্ষু হসপিটাল রাজৈর নামে একটা জায়গাতে, হসপিটালের গেটেই আপনার ওরা বালি টালি ফেলেছে, আর ওখানে 2টা নসিমন টমটম দাঁড়ানো, একটা নষ্ট হয়ে ওইটার সিমেন্টের ব্যাগগুলো সামনেরটাতে উঠতেছে। তো ওইটার পিছনে যে আমি মেরে দিছি। কী কারণে? কারণ বরিশাল অঞ্চলে যে গাড়িগুলা চলে, গাড়িগুলা ডানে যাবে না বায়ে যাবে,
অপোজিটে বাম পাশে কিছু আছে কিনা, ডান পাশে আছে কিনা, কোনো ইন্ডিকেটার দেয় না। হ্যাজার্ড লাইট দেয় না, লেফট ইন্ডিকেটার, রাইট ইন্ডিকেটার, কোনো কিছুই তারা দেয় না। যখন একটা বাস ইন্ডিকেটার না দেয়, তার পিছনে যখন আপনি থাকবেন, তখন আপনি ওভারটেক করতে যাবেন, হঠাৎ করে দেখবেন সামনে কেউ একজন চলে আসছে, অ্যাক্সিডেন্ট হবে। আবার বাম সাইডে যদি ইন্ডিকেটার না দেয়, তাহলে আপনি বাম সাইডে আছেন, ওর মতো করে ডান সাইডে উঠে চলে গেছে, আর আপনি যে বাম সাইডে মেরেছেন, কারণ আপনি তো আগের থেকে জানেন না যে বাম সাইডে থাকা যাবে না, বাম সাইডে কোনো একটা প্রবলেম আছে। আর এটা হাইওয়েতে গাড়ি চালানোর জন্য সারা বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ঢাকা শহরের যত বাস আছে, একটা বাসে আপনি ইন্ডিকেটর পাবেন না, মানে 90% বাসে ইন্ডিকেটর পাবেন না, এবং বাসগুলি ইন্ডিকেটর জ্বালা না, ইভেন ব্রেক লাইট পর্যন্ত নাই। তো দেখা যায় যে মিরপুর রাস্তায় তো সবচেয়ে বেশি এই ঝামেলা, তারপরে বাড্ডা রাস্তায় এগুলো আছে, হিউজ ঝামেলা, যে সে কখন ব্রেক করবে আপনি জানেন না। তো সে ব্রেক করার সাথে সাথেই যেটুকুন ডিস্টেন্স অথবা যেটুকুন স্পিড আছে, আপনি যদি বুঝতে না পারেন, আপনি তো যে তার মধ্যে যে মেরে দিবেন। এভাবে দেখবেন অসংখ্য গাড়ির মাথা বসকায়ে গেছে, কারণ সামনের গাড়িটা কখন দাঁড় হয়েছে এটা কেউ জানে না, অথবা এটা আন্দাজ করার কোনো সুযোগ নেই। এরপর মানুষ যখন গাড়ি চালায়, তার চোখ থাকে নিচের দিকে অথবা সমান দিকে, ওই কপালের উপরে চোখ থাকে না। তো ঢাকা শহরের যত বাস আছে দেখবেন যে যদি কোনো একটা ব্রেক লাইট জ্বলে, একদমই কপালের উপরে যে জ্বলে, ওইটা কারো চোখেই পড়ে না। তো রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করার সব থেকে বড় কারণ হচ্ছে ইন্ডিকেটার হাইওয়েতে। আর এই ইন্ডিকেটারগুলো যখন আপনার কাজ করে না, অথবা ইন্ডিকেটারগুলো যখন কেউ ব্যবহার করে না, তখন ওই রাস্তায় বিপদ প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মাস, প্রতি সপ্তাহ হতেই থাকবে নন স্টপ। এটা সরকার তো দূরের কথা, সরকারের বাপও থামাইতে পারবে না। গাড়িতে ইন্ডিকেটারই নেই, ব্রেক লাইটই নেই, জ্বালানো তো আরও পরের কথা। তো আমার ক্ষেত্রে ঘটনাটা সেম ঘটনা ঘটছে, যে আমার সামনে যে বাসটা ছিল, বাসটা যাচ্ছে, আমি বাসের পিছন পিছন আছি, এবং আমরা রাস্তার বাম সাইডে আছি, বোধহয় 70-75 স্পিডে। তো বাসটা একটু আগেই দোলাদুলি করতেছিল, যেহেতু রাস্তার দুই সাইডেও কাজ চলতেছে। তো বাসটা হঠাৎ করেই রাস্তার মধ্যেখানে চলে আসছে, এবং অপোজিটে বিশাল একটা আলো, বোঝা যাচ্ছে হয় বাস অথবা স্পেশালি ট্রাক হইতে পারে, কারণ ট্রাকের রাতের আলোগুলো ডাবল থাকে। তো ডান সাইডে যেহেতু ট্রাক, এই ট্রাকটা ডান সাইডে তো যাওয়ার কোনো সুযোগ নেই, আর বাসটা যেহেতু দুলে দুলে চলতেছে, আমি আমার মতো করে বাম সাইড দিয়ে যাচ্ছি। তো হঠাৎ করেই দেখি বাসটা, মানে কিছু আছে না, আস্তে আস্তে রয়ে সয়ে গ্যাপ দিয়ে তারপরে যায়, বাসটা হঠাৎ করে দোল দিয়ে মধ্যখানে চলে গেল। তা আমি মানে চিন্তা করলাম অথবা ভাবলাম, ওই শর্ট টাইমের মধ্যে অপোজিটে তো লাইট দেখা যাচ্ছে এবং খুব কাছে, সো বাসের ডান দিকে গুল্লি খাওয়ার দরকার না, আমি সোজাই যেতে থাকি। তো ওই অপোজিটের যে গাড়িটা, ওগুলো তো ফ্ল্যাশ দেওয়া থাকে, হিউজ ফ্ল্যাশ, ওরা হাইলো করে না হাইওয়েতে, তার মধ্যে কুয়াশা। তো ওই আলোটাও চলে গেল, বাস মধ্যখানে চলে গেল, আর আমি আমার মতো করে সোজা যেতে যেই এমনি সামনের পরে তাকায় দেখি যে নসিমন দাঁড়ানো, যে লোহার যে বড়ি দিয়ে ভারী ভারী মালটাল টানে সেই গাড়ি। তো যে এমনি বাইক নিয়ে সোজা করে মেরে দিচ্ছি। কপালটা শুধু এটা ভালো যে আমি ওখানে মেরে দিয়ে আমি ছিটকে একদম ট্রাক যে সাইড দিয়ে আসছে ওই সাইডে গোড়াতে গোড়াতে চলে গেছি, ছিটকে 15-20 হাত। তো এটা কপাল ভালো যে ট্রাকটা 2-3 সেকেন্ডের মধ্যে অথবা সেম টাইমে ট্রাকটা পার হয়ে গেছে। পার না হয়ে গেলে হয়তো বা আমার লাশও পৃথিবীতে মানুষ খুঁজে পাইতো না, চিনতেই সময় লাগতো কয় বছর। আর এটা হচ্ছে বাস্তব। তো আমি সড়কে যারা চলাচল করেন তাদের বলবো, যারা গাড়ি চালান তাদের বলবো যে আপনারা ইন্ডিকেটারটা বেশি পরিমাণ ব্যবহার করবেন, এবং ইন্ডিকেটার এবং ব্রেক লাইট, তারপরে হেডলাইট, এগুলো ওকে না থাকলে গাড়ি নিয়ে রাস্তা নামবেন না, এগুলো ছাড়া রাস্তা নামবেন না। আর ইন্ডিকেটার ছাড়া আপনারা রাস্তা নামবেন না, এবং একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করবে কিনা, ব্রেক করবে কিনা, কতটুকুন দূরত্ব পালন করবে, সব কিছু ডিপেন্ড করে ইন্ডিকেটারের উপরে। তো আপনার ইন্ডিকেটারটা যখন ঠিক নাই, এর অর্থ হচ্ছে আপনার পিছনে যে আছে তার মহা বিপদ, অর্থাৎ তার মৃত্যু সে হাতের মধ্যে নিয়ে আপনার পিছন পিছন ছুটতেছে। আর এটা হচ্ছে সারসংক্ষেপ।
এবং আরও আফসোসের বিষয়, অ্যাক্সিডেন্টটা ঠিক করলাম লান্স চক্ষু হসপিটালের সামনে। তো ওটার নিচে যে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েলা, প্রায় 55-60 বছর বয়সের মতো সিনিয়র মুরব্বী, তো আমাকে সবাই ধরে টরে নিয়ে হসপিটালে গেটে গেছে। তো সবচেয়ে আফসোসের যে প্রবলেমটা সেটা হলো যে দেখেন যে লান্স চক্ষু হসপিটালের সামনেই অ্যাক্সিডেন্টটা হলো। তো ওই রাতে ওখানে নিচে সিকিউরিটি যে বাবার বয়সী দাড়িওয়ালা নামাজি বোঝা গেল যে ভদ্রলোক ছিলেন, তো ওনাকে বললাম যে আমি দম নিতে পারতেছি না, আমাকে একটুখানি মুখে একটু পানি দেন। আমার স্পষ্ট মনে আছে উনি বলতেছে যে ওনার কি হয়েছে, বলে অ্যাক্সিডেন্ট করছে। বলে অ্যাক্সিডেন্ট করছে, ওনার তো চোখে কোনো সমস্যা হয়নি, এই হসপিটালে কোনো কিছু হবে না, সদর হসপিটালে নিয়ে যান। তা আমার সঙ্গে ওখানে তাৎক্ষণিকভাবে 3-4 জন স্থানীয় লোকজন ছিল, ওই যে নসিমনে যারা মাল লোড আনলোড করতেছিল। তো তারা বলছে যে ওনারে একটুখানি পানি দেন, জানটা বাঁচুক, কোন হসপিটালে যাইতে হবে আমরা জানি। তো না ভাই, পানি টানি কিছু হবে না, আপনারা যান। অর্থাৎ লায়ন্স হসপিটালের মতো একটা ইন্টারন্যাশনাল হসপিটাল এবং একটা দাতব্য প্রতিষ্ঠানের একজন সিনিয়র, অর্থাৎ যার মধ্যে মনুষ্যত্ব জন্ম নেওয়ার কথা, যে ছোট বাচ্চা না, সেরকম একজন ধার্মিক অফিসারের মানবিকতার জায়গাটা হচ্ছে এইটা। তো আমাদের রাষ্ট্রে মানুষ নাই। মানুষ ধর্মের বেশে বলেন, নীতির বেশে বলেন, শিক্ষার সার্টিফিকেট গলায় ঝুলায় বলেন, মানুষ নামের জানোয়ারে ভরে গেছে। মনুষ্যত্বওয়ালা মানুষ জন্ম নেয় নাই। দেখছেন না মানবাধিকার কেমনে সেমরি নিয়ে ঘুমায় বেড়ায়? তো যেখানে মানবাধিকারের এই অবস্থা, আর গত 5-7 মাস আগে বলে দিছি ভিডিও করে, দেশের সবচেয়ে বড় ব্যবসা আগে ছিল আদর্শ বিক্রি করা, আর এখন হবে ধর্ম বিক্রি করা আগামী 10 বছর, বলে দিছি। কিন্তু তো এত বেঈমান, নেমোখারাম, দায়িত্ব জ্ঞানহীন আর অমানুষের মধ্যে বেঁচে থেকে ভালো থাকা সৎ এবং সুন্দর উপায়ে এত সহজ না। নিজের গায়ের দিকে তাকায় দেখবেন কত রকমের নয় ছয় করে তারপরেও আপনি সুখে শান্তিতে নাই। অতিরিক্ত পারফরমেন্স করলে 2 দিন পরে আবার কি হয়েছে, ধূপধাপ কামাই করলে 2 দিন পরে আবার পথের ফকির হয়ে যাচ্ছেন। এত সহজ না। কারণ যে রাষ্ট্রে শিয়াল, কুকুর আর শকুনে ভরা, সেখানে আপনি ভালো করতে চাইলেও আপনাকে মানুষ সেখান থেকে টেনে নিচে নামায় নিয়ে আসবে। উঠানোর কোনো মানুষকে পাবেন না, নামানোর মানুষকে পাবেন। আর এটি হচ্ছে বাস্তবতা। আর যখন ভালো কিছু যতদিন করতে পারবেন, যতদিন মাগনা দিতে পারবেন, ফ্রি দিতে পারবেন, ততদিন আপনি ওস্তাদ। যেদিন পারবেন না, সেদিন আপনার দোষের অভাব নেই, সেদিন আপনার গ্লানির অভাব নেই, সেদিন কোনো কিছুর অভাব নেই। আপনার ঘরের মানুষই আপনার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়ে যাবে। আর এটাই বাস্তব। তো আমি সবাইকে বলবো, মানুষ হন, মানুষের মতো বাঁচেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমার জন্য দোয়া করবেন, যেন এই ছোট্ট ব্যবসা দিয়ে আমার পরিবার চলে, অনেকগুলো মানুষের রুজি রোজগারের ব্যবস্থা চলে। আমি যেন একটু সোজা হয়ে দাঁড়াইতে পারি, একটু যেন দ্রুত সুস্থ হয়ে যাই, এবং মাত্র 4-5 জন পাওনাদার অথবা বায়ারের সাথে ঝামেলা, এগুলো সব কিছু ওভারকাম করে দ্রুত যেন আমরা একটা ভালো একটা আগের মতো একটা সম্মানীয় অবস্থায় আসতে পারি। এই জন্য আপনার দোয়া এবং সহযোগিতা করবেন। সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।